শেষ পর্যন্ত বদলা নিল দেশ। আরো একবার বিশ্বের দরবারে প্রমাণ করে দিল ভারতের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে নেওয়া হবে। 1971-এর পর এই প্রথমবার পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালালো ভারত। মিসাইল ছুড়ে ধ্বংস করে দেওয়া হলো দুই জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার সদর দপ্তর। যে ঘাঁটিতে ভারত বিরোধী সন্ত্রাসের তালিম দেওয়া হয়েছিল আজমল কাসবকে, সেই ঘাঁটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন বিষয় হলো, এর আগেও প্রত্যাঘাত করেছে ভারত। উরির পর সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার পর বালাকোট এয়ার স্ট্রাইক, কিন্তু এবারের আক্রমণ এই সব কটির থেকে আলাদা। এবার শুধু পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর নয়, একেবারে পাকিস্তানের মাটিতে গিয়ে আছড়ে পড়ল ভারতের মিসাইল। ফলে ইসলামাবাদ সবকিছু সহজে হজম করে নেবে এমনটা ভাবার বোধহয় কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই এখন সব থেকে বড় প্রশ্ন, এবার পাকিস্তান কি করবে? পাকিস্তান এমন একটা দেশ যার সেনাবাহিনী সরকারের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। পাকিস্তান এমন একটা দেশ যার ফরেন পলিসি অর্থাৎ পররাষ্ট্রনীতি চালায় একটি ত্রিভুজ অক্ষ। এই ত্রিভুজের একদিকে রয়েছে পাক সরকার, অন্যদিকে পাক সেনা, আর তৃতীয় ভুজটি হলো সব থেকে ইম্পর্টেন্ট গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI। এই ত্রিভুজের আদর যত্নেই বেড়ে উঠেছে জৈশ এবং লস্করের মতো জঙ্গি সংগঠন। ফলে তাদের উপর হওয়া হামলা এত সহজে সহ্য করা হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া হলো ভারতের এই হামলাকে তার সরকার যুদ্ধ হিসেবে দেখছে। তার মানে কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে শাহবাজ শরীফের সরকার? বিষয়টা বোধহয় এতটাও সহজ নয়। যুদ্ধে যেতে গেলে সবার প্রথম লাগে টাকা, লাগে অস্ত্র, লাগে আন্তর্জাতিক সমর্থন। পাকিস্তানের কাছে টাকা পয়সা নেই, বেহাল অর্থনীতি, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম, অভাবে ধুঁকছে দেশ। তার মধ্যে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়ায় টানা লড়াই চালিয়ে যেতে হচ্ছে বিদ্রোহীদের সঙ্গে। এত রক্তক্ষরণ সামলে পাকিস্তানের পক্ষে ভারতের মতো শক্তিধর দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাওয়া কার্যত অসম্ভব। তাহলে কি করতে পারে তারা? ফ্ল্যাশ অ্যাটাকে যেতে পারে, যেমন ভারত করেছে। একইভাবে পাক সেনাও ভারতের কোনো এলাকাকে টার্গেট হিসেবে বেছে নিয়ে হামলা চালাতে পারে, টার্গেটেড অ্যাটাক। গোয়েন্দা সূত্রের রিপোর্ট, পাকিস্তান হামলার জন্য বেছে নিতে পারে ভারতের কোনো সামরিক ঘাঁটিকে, বেছে নিতে পারে কোনো ধর্মীয় স্থানকে। ভারত কিন্তু এমনটা করেনি, কিন্তু পাকিস্তান করতে পারে। তারা ভারতের সামরিক বাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করতে পারে, যে অসৎ উদ্দেশ্যে তারা বারবার হামলা চালিয়েছে সীমান্ত ডিঙিয়ে এসে। আর সেটাও না হলে পাকিস্তান সেই পথেই হাঁটতে পারে যে কাজ তারা সব থেকে ভালো করতে পারে। সেটা কি? সেটা হলো সন্ত্রাস, জঙ্গি পাঠিয়ে হামলা। এমনিতেই ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে জৈশ এবং লস্করের সদর দপ্তর। ফলে এই রাগকে কাজে লাগিয়ে ভারতের উপর হামলা চালাতে পারে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে চক্রান্তে পাকিস্তান কাজে লাগাতে পারে বাংলাদেশের মাটিকে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে যে প্রশাসন চলছে তার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এখনো খুব একটা মসৃণ নয়, বরং হুমকি হুঁশিয়ারি চলছেই। এই পরিস্থিতি ভারতের পূর্ব দিকের এই প্রতিবেশীকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর কথা ভাবতেই পারে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ কি রাজি হবে? প্রথমত, বাংলাদেশের মাটি দিয়ে যুদ্ধ চালাতে হলে সেখানে অস্ত্র, সেনা এবং সামরিক সরঞ্জাম পাঠাতে হবে পাকিস্তানকে, এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু সরাসরি স্থলপথে কোনো যোগাযোগ নেই, অর্থাৎ পাঠাতে হবে আকাশপথে, যা অত্যন্ত খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। তাছাড়া বাংলাদেশ যদি পাকিস্তানের এই প্রস্তাবে রাজি হয় তাহলে সত্যিই নিজেদের
কফিনের শেষ পেরেক ডেকে আনবে। তার কারণ গোয়েন্দা সূত্রের দাবি, খুব বেশি হলে বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালাতে পারে আইএসআই, কিংবা পাক মদতপুষ্ট জঙ্গিরা আরও বেশি করে সক্রিয় হতে পারে বাংলাদেশের মাটিতে। এর থেকে বেশি কোনো সুবিধা ঢাকার কাছ থেকে আদায় করা এখনই পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। রইল বাকি চীন, পাকিস্তানের সব থেকে বড় ভরসা। এবার এই চীনকে নিয়ে ভারতের কিছু আশঙ্কা উদ্বেগের জায়গা রয়েছে। উত্তর পূর্বে ভারতের সেভেন সিস্টার্সের দিকে বহুদিন ধরেই কুনজর দিয়ে আসছে বেইজিং। ডোকলাম এখনও আমাদের স্মৃতিতে তাজা। বর্তমান পরিস্থিতিতে চিকেন স্নেকের নিরাপত্তার দিকে ভারত খুব বেশি করে গুরুত্ব দিচ্ছে। কিন্তু উদ্বেগ থাকলেও বেইজিং কি এখনই ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে? সম্ভবত না, কারণ রাজনৈতিকভাবে সোশ্যালিস্ট হলেও চীন এখন অর্থনৈতিক দিক থেকে পাক্কা ক্যাপিটালিস্ট। ব্যবসা ছাড়া, টাকা ছাড়া তারা কিছু বোঝে না। ব্যবসার দিক থেকে বড়সড় যুদ্ধে যাওয়া তাদের পক্ষে একেবারেই লাভজনক নয়, অর্থ নষ্ট, প্লাস ভারতের মতো এত বড় বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা। এসব চীন কেন করবে? খুব বেশি হলে পুরনো বন্ধুর মন রাখতে অস্ত্রের যোগান দিতে পারে, এর বেশি কিছু নয়। ফলে ভারতের হামলা পাকিস্তানের মাটিতে লেগেছে, গায়েও লেগেছে। ইসলামাবাদের নিশ্চয়ই খুব রাগ হচ্ছে, হয়তো তারা কিছু করবেও, কিন্তু বেশি কিছু করার মতো সাহস বোধহয় দেখাবে না, কারণ তাহলে অর্থনৈতিক বিধিনিষেধের গোড়ায় পড়তে হবে। আর যে দেশের সরকার চলে ধারের টাকায়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোনের টাকায়, সে দেশ এই দুঃসাহস দেখাতে কিছুতেই পারবে না। তবে আরও অনেক ফ্যাক্টর আছে। তুরস্ক পাকিস্তানের পাশে কতটা দাঁড়াবে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নানা মহল থেকে মাঝে মধ্যেই দাবি করা হচ্ছে তুরস্ক নাকি অস্ত্রের যোগান দিচ্ছে পাকিস্তানকে। এই খবর কতটা সত্য সেটা নিয়ে অবশ্য বিতর্ক আছে, কিন্তু সরাসরি অস্ত্র না দিলেও পাশে থাকার বার্তাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া মুসলিম ব্রাদারহুড, মুসলিম দেশগুলির এই অক্ষ পাকিস্তানকে কতটা সমর্থন করবে সেটাও দেখার। যদিও সৌদি আরবের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত ভালো, তাই এখনই নিশ্চিত করে বলা কঠিন পাকিস্তান কি করবে। ফলে নজর রাখতেই হবে। আরও দুটি বিষয় আছে, আরও দুটি নাম আছে এ সমস্ত ফ্যাক্টরের বাইরে। একজন হলো লস্করি প্রধান হাফিজ সঈদ, অন্যজন হলো জৈশ প্রধান মৌলানা মাসুদ আজাহার। পাকিস্তানের মাটিতে, ভারতের মাটিতে এই দুজনকে সব সময় নজরে রাখতে হবে, কেননা ভারতের মাটিতে এদের কার্যকলাপ কি দাঁড়াবে ভবিষ্যতে সেদিকে আসল নজর রাখতে হবে। কারণ আইএসআই, পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানের সরকার বাদ দিয়েও এই দুটি নাম হাফিজ সঈদ এবং মৌলানা মাসুদ আজহার অত্যন্ত বড় ফ্যাক্টর।